কলকাতা, আমাস স্ট্রিট ৪১/১। একটি মেস বাড়ি, একটি ছোট্ট ঘর। ঘরে কি আছে? একটি তক্তপোশ, কিছু পুরনো খবরের কাগজ, কয়েকটি ডাবের খোলা এবং একটি কলম, একটি কাগজ। এইটুকুই। এই ঘরে বসে একজন মানুষ লিখছেন এবং লিখতে লিখতে নিজেই হাসছেন। সেই হাসি এই ছোট্ট ঘর থেকে বেরিয়ে ছড়িয়ে পড়েছিল পুরো বাংলায়, কোটি মানুষের কাছে। কিন্তু যে মানুষটির হাসিতে কোটি মানুষ হাসতো তার নিজের জীবনে, সেখানে কি ছিল? অর্থকষ্ট, একাকিত্ব, দারিদ্র্য, এবং তবুও সেই অদম্য হাসি, যে হাসি কষ্টকে হারিয়ে দেয়। তার নাম শিবরাম চক্রবর্তী, বাংলা সাহিত্যের হাসির রাজা। আজকের বিং ইনসাইডে আমরা বলবো সেই রাজার অজানা গল্প। যে রাজার প্রাসাদ ছিল একটি তক্তপোশ, যে রাজার ধন ছিল একটি কলম, এবং যে রাজা মৃত্যু পর্যন্ত হাসতে হাসতে জীবন কাটিয়ে গেলেন। জন্ম এবং শৈশব একটি অনন্য মনের গল্প। ১৯০৩ সালের ৫ অক্টোবর বাংলার এক পরিবারে জন্ম শিবরাম চক্রবর্তী। ছোটবেলা থেকেই সাধারণ ছেলেদের থেকে আলাদা, পড়াশোনায় মনোযোগ কম, কিন্তু গল্প বলায় অসাধারণ। যে কোনো পরিস্থিতিতে একটা মজার দিক খুঁজে বের করতেন। একবার স্কুলে শিক্ষক জিজ্ঞেস করলেন, শিবরাম, কাল বাড়ির কাজ করনি কেন? শিবরাম উত্তর দিলেন, স্যার, কাল আমার বাড়িতে অনেক কাজ ছিল, বাড়ির কাজ করার সময়ই পাইনি। পুরো ক্লাস হেসে উঠল। শিক্ষকও। এই ছেলেটার মাথায় সবসময় হাসির জিনিস, কিন্তু সেই হাসির পেছনে একটা গভীর মন, যেন জীবনকে অন্যভাবে দেখত। কলকাতায় আসা, স্বপ্ন এবং বাস্তবতার সংঘর্ষ। শিবরাম কলকাতায় এলেন, লেখক হবেন, বাংলা সাহিত্যে নিজের জায়গা করে নেবেন। কিন্তু কলকাতা কঠিন, বিশেষত যাদের পকেট খালি। আমাস স্ট্রিটের সেই মেস, মাসিক ভাড়া সামান্য, খাবার সামান্য, কিন্তু শিবরাম থাকলেন এই ঘরেই সারা জীবন। একদিন একজন বন্ধু এসেছিলেন, ঘর দেখে বললেন, শিবরাম, তোমার ঘরে তো কিছুই নেই। শিবরাম হাসলেন, বললেন, ভুল বলছো, সবই আছে। একটা তক্তপোশ আছে, শুতে পারি, কাগজ আছে, লিখতে পারি, কলম আছে, স্বপ্ন দেখতে পারি। আর কি চাই? এই দর্শন, এই একটা উত্তরে শিবরামের পুরো জীবনটা। হর্ষবর্ধন এবং গোবর্ধন অমর দুই চরিত্রের জন্ম। বাংলা সাহিত্যে শিবরামের সবচেয়ে বড় অবদান হর্ষবর্ধন এবং গোবর্ধন, দুই ভাই। হর্ষবর্ধন গম্ভীর, পণ্ডিত ভাব, কিন্তু আসলে নির্বোধ। গোবর্ধন সহজ সরল, ভাইয়ের সাথে সবসময় তর্ক, এবং সেই তর্কে হাসির ঝড়। একটি বিখ্যাত দৃশ্য, হর্ষবর্ধন বলছেন, গোবর, জানিস মানুষ মরলে কোথায় যায়? গোবর্ধন বলছেন, শ্মশানে। হর্ষবর্ধন, সে কথা বলছি না, আত্মা কোথায় যায়? গোবর্ধন, আত্মার সাথে আমার পরিচয় নেই, ঠিকানাও জানি না, চিঠি দেব কিভাবে? এই হাসি, এই সহজ হাসি, কিন্তু এর পেছনে একটা গভীর সত্য। জীবনের বড় প্রশ্নগুলো সহজ ভাষায় বলা এবং হাসতে হাসতে সেই প্রশ্নের মুখোমুখি হওয়া। শিবরাম এটাই করতেন। লেখার পদ্ধতি, দরিদ্রের মাঝে সৃষ্টি। শিবরাম লিখতেন রাতে, দিনে, যখন মন চাইতো, কিন্তু একটা অদ্ভুত পদ্ধতিতে। প্রকাশকরা বলতেন, শিবরাম দা, লেখাটা কবে পাবো? শিবরাম বলতেন, কাল। পরদিন বলতেন, পরশু। পরশু বলতেন, এই সপ্তাহের মধ্যে। কিন্তু লেখা যখন আসতো তখন এক নিঃশ্বাসে অসাধারণ। একবার একজন প্রকাশক রেগে বলেছিলেন, শিবরাম দা, আপনার লেখার জন্য অপেক্ষা করতে করতে আমার চুল সাদা হয়ে গেছে। শিবরাম শান্তভাবে বললেন, সেই জন্যই তো আপনাকে বললাম, তাড়াতাড়ি করলে চুল পড়েও যেতে পারত। এখন আছে, সাদা হয়েছে মাত্র। প্রকাশক হাসতে হাসতে চলে গেলেন, রাগ ভুলে। এই ছিল শিবরাম, রাগকেও হাসিতে পরিণত করার অদ্ভুত ক্ষমতা। অর্থকষ্টের বাস্তব চিত্র, হাসির আড়ালে সংগ্রাম। কিন্তু শিবরামের জীবন শুধু হাসির গল্প নয়, বাস্তব ছিল কঠিন, অনেক কঠিন। সাহিত্যিকদের বাজার বাংলায় সবসময় কঠিন। শিবরামের লেখার পারিশ্রমিক সামান্য, অনেক সময় মাসের শেষে হাতে কিছু থাকতো না, ভাড়া বাকি, খাবারের পয়সা নেই। একবার এক বন্ধু এসেছিলেন, দেখলেন শিবরামের তক্তপোষে শুয়ে, চোখ বন্ধ। বন্ধু জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, অসুস্থ? শিবরাম বললেন, না, ভাবছি। কি ভাবছো? কাল কি খাবো, আজ রাতে খাওয়ার পয়সা নেই। বন্ধু মর্মাহত বললেন, আমি দিচ্ছি। শিবরাম বললেন, না, তোমার কাছ থেকে নেব না, কিন্তু কাল তুমি কি আসবে? বন্ধু বললেন, হ্যাঁ। শিবরাম বললেন, তাহলে কাল একটু বেশি খেও আমার জন্য। এই রসিকতা, এই হাসি, অনাহারের মুখেও, এটাই শিবরাম।
বিয়ে না করার সিদ্ধান্ত একটি দার্শনিক অবস্থান। শিবরাম বিয়ে করেননি কেন? অনেকেই জিজ্ঞেস করেছেন। শিবরাম বিভিন্ন সময়ে বিভিন্ন উত্তর দিয়েছেন এবং প্রতিটি উত্তরে হাসি। একবার বললেন, বিয়ে করলে স্ত্রী আসবেন, স্ত্রী আসলে সংসার আসবে, সংসার আসলে খরচ বাড়বে, খরচ বাড়লে আমার পকেট যেটুকু আছে সেটাও যাবে, তখন লিখব কি দিয়ে? আরেকবার বললেন, আমার ঘরে যা আছে একজনের জন্যই ঠিকঠাক, দুজনের জন্য দুটো তক্তপোষ লাগবে, একটাও জায়গা নেই। কিন্তু এর আড়ালে একটা গভীর সত্য। শিবরাম জানতেন এই দরিদ্রে অন্য কাউকে জড়ানো ঠিক নয়। নিজের কষ্ট নিজে সহ্য করা যায়, কিন্তু প্রিয়জনের কষ্ট অসহ্য। অর্থের প্রতি দর্শন। পকেটে পয়সা না থাকলে, শিবরামের সবচেয়ে বিখ্যাত উক্তি, পকেটে পয়সা না থাকলে পৃথিবীটা অনেক বেশি সুন্দর লাগে। এই কথা হাসির কথা, কিন্তু ভাবলে গভীর সত্য। যার পকেট ভর্তি সে ভাবে কোথায় বিনিয়োগ করব, কোথায় রক্ষা করব, সর্বক্ষণ টাকার চিন্তা। কিন্তু যার পকেট খালি সে দেখে রাস্তার পাশের ফুল, আকাশের মেঘ, বন্ধুর হাসি, ছোট ছোট আনন্দ, যেগুলো টাকা দিয়ে কেনা যায় না। শিবরাম এই দর্শন শুধু বলেননি, বেঁচেছিলেন প্রতিদিন। বিখ্যাত মানুষদের সাথে মজার সম্পর্ক। শিবরামের জীবনে অনেক বিখ্যাত মানুষের সাথে মজার সম্পর্ক রয়েছে। একবার এক প্রসিদ্ধ সাহিত্যিক শিবরামকে জিজ্ঞেস করলেন, শিবরাম, তুমি শুধু হাসির লেখা লেখো, গুরুগম্ভীর লেখা লেখো না কেন? শিবরাম বললেন, আপনি গুরুগম্ভীর লেখেন, পাঠক কাঁদেন। আমি হাসির লিখি, পাঠক হাসেন। দুজনেই পাঠকের চোখে জল আনি। পার্থক্য কি? সাহিত্যিক হতবাক, তারপর হাসলেন আরেকবার। এক প্রকাশক বললেন, শিবরাম দা, আপনার লেখার মান বজায় রাখুন। শিবরাম, মান তো বজায় আছে, মানিরাই পড়েন। পাঠকদের সাথে সম্পর্ক প্রকৃত ভালোবাসা। শিবরামের সবচেয়ে বড় সম্পদ পাঠকদের ভালোবাসা। সারা বাংলা থেকে চিঠি আসতো, শিবরাম দা, আপনার লেখা পড়ে হাসলাম। অনেক দিন পর, শিবরাম দা, অসুখে শুয়ে আছি, আপনার বই পড়ে ভুলে গেলাম। শিবরাম দা, পরীক্ষায় ফেল করেছি, মন খারাপ, আপনার হর্ষবর্ধন পড়লাম, মন ভালো। শিবরাম এই চিঠিগুলো পড়তেন এবং বলতেন, এটাই আমার পরিবার, এরাই আমার ধন। একবার এক তরুণ পাঠক সরাসরি এসেছিলেন শিবরামের ঘরে, দেখে অবাক। শিবরাম দা এত কষ্টে থাকেন, কিন্তু এত হাসির লেখা লেখেন। শিবরাম বললেন, কষ্টের কারণেই হাসির লেখা। যদি সুখে থাকতাম হয়তো কাদার লেখা লিখতাম। দরিদ্রের দর্শন, হাসিকে অস্ত্র করা। শিবরামকে নিয়ে মনোবিজ্ঞানীরা যদি ভাবতেন, তারা হয়তো বলতেন, হিউমার অ্যাজ কপিং মেকানিজম, হাসিকে কষ্ট সামলানোর হাতিয়ার করা। কিন্তু শিবরামের ক্ষেত্রে এটা আরো গভীর। তিনি শুধু নিজের কষ্ট ভুলতে হাসেননি, তিনি অন্যের কষ্ট ভোলাতে হেসেছিলেন, লিখেছিলেন। এই পার্থক্যটা গুরুত্বপূর্ণ। নিজের জন্য হাসা, সেটা সার্ভাইভাল। অন্যের জন্য হাসানো, সেটা সেবা। শিবরাম সেবক ছিলেন, হাসির সেবক। কারণ তিনি জানতেন এই দেশে, এই সমাজে কোটি মানুষের জীবনে কষ্ট আছে, অভাব আছে, এবং একটু হাসি সেই কষ্টকে হালকা করে। শেষ জীবন নিঃসঙ্গতার সঙ্গী। বয়স বাড়ল, শরীর ভাঙতে লাগলো, কিন্তু ঘর সেই একই, তক্তপোষ, কাগজ, কলম। একদিন এক তরুণ সাহিত্যিক এলেন শিবরামের সাথে কথা বলতে। দেখলেন শিবরাম একা, ঘরে কেউ নেই। জিজ্ঞেস করলেন, শিবরাম দা একা থাকেন, একা লাগে না? শিবরাম বললেন, একা? একা কোথায়? হর্ষবর্ধন আছে, গোবর্ধন আছে, তারা সবসময় সাথে, তাদের নিয়ে হাসি, একা কোথায়? এই কথায় একটা গভীর সত্য। শিবরামের সৃষ্ট চরিত্রগুলো তার সঙ্গী হয়ে গিয়েছিল, নিঃসঙ্গতাকে সৃষ্টি দিয়ে ভরেছিল। মৃত্যু এবং উত্তরাধিকার। 1980 সালে শিবরাম চক্রবর্তী চলে গেলেন সেই একই ঘরে, সেই একই তক্তপোষে, কিন্তু রেখে গেলেন হর্ষবর্ধন, গোবর্ধন, শত শত গল্প, হাজার হাজার পাঠকের হাসি এবং একটি দর্শন, দারিদ্র্যকে হাসিয়ে জয় করার দর্শন। মৃত্যুর পর তার ঘরে পাওয়া গেল সামান্য কিছু জিনিস, একটি পুরনো কলম, কিন্তু অসম্পূর্ণ লেখা, এবং একটি ছোট্ট চিরকুট যেখানে লেখা, হাসুন, কারণ কান্না দিয়ে কাজ হয় না, আর হাসি তো বিনামূল্যে। সেই ছোট্ট ঘর, তক্তপোষ, কাগজ, কলম, এইটুকু নিয়ে একজন মানুষ পুরো বাংলাকে হাসিয়ে গেলেন। শিবরাম বলেছিলেন, আমি লেখক, আমার কাজ লেখা, বড় হওয়া না, বড় লেখা লেখা, সেটা করেছি। আর কি চাই এই কথায়?
কোনো আক্ষেপ নেই, কোনো হতাশা নেই, শুধু এক অদ্ভুত পরিতৃপ্তি। আজও কোনো হসপিটালের বিছানায়, কোনো ছাত্রাবাসের ঘরে, কোনো কষ্টের দিনে শিবরামের বই খুললে হাসি আসে। সেই হাসি শিবরামদার দান। সেই মানুষের যিনি নিজের কষ্টে থেকে অন্যদের হাসিয়েছিলেন। এটাই সবচেয়ে বড় সাহিত্য। এটাই সবচেয়ে বড় সেবা। বিং ইনসাইট মনে করে শিবরাম চক্রবর্তী শুধু হাসির লেখক নয়, তিনি একটি দর্শনের প্রতিনিধি। সেই দর্শন বলে কষ্ট আসবে, দারিদ্র্য আসবে। কিন্তু হাসি সেটা কেউ কেড়ে নিতে পারে না। যদি না তুমি নিজে ছেড়ে দাও। বিং ইনসাইড সত্যের সন্ধানে।